শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আমি সাইফুদ্দিন রবিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ। পরে বিজয় একাত্তর হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে ক্যাম্পাসে কয়েকটি হলে। ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ছাত্রলীগ তাদের 100 কর্মী আহত বলে দাবি করে, আর কোটা আন্দোলনকারীরা বলছে তাদের প্রায় 200 জন আহত। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 40 মিনিট ধরে চলে কোটার পক্ষে বিপক্ষে সংঘর্ষ। ততক্ষণে কোটা আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেয় বিভিন্ন হলে। বিকেল 4টা নাগাদ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। মারামারির ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ইডেন কলেজেও মারামারির ঘটনা ঘটেছে। সেখানে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর আগে কোটা আন্দোলনকারীদের নিয়ে অপমানজনক বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা 12টায় রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় এই কর্মসূচি। ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয় এই সমাবেশে। এর আগে মিছিল নিয়ে যার যার ক্যাম্পাস থেকে রাজু ভাস্কর্যের দিকে আসে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে তাদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবির কথাও তুলে ধরেন আন্দোলনকারীরা। বিকেল 3টার পর সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সাধারণ শিক্ষার্থীরা মেধা দিয়ে কিছুই পাবো না, সেটা তো হতে পারে না। আমাদের যে কোটা আছে 56%, এটা কোনো মতেই যৌক্তিক নয়। আমরা এটার যৌক্তিক সংস্কার চাই। আসলে তাদের আত্মসম্মানে আঘাত করা হয়েছে, তাদের রক্তের উত্তরাধিকারের প্রশ্নে আঘাত করা হয়েছে। তখন তারা এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটি দেখিয়েছে এবং বের হয়েছে। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রগতি সরণিতে অবস্থান নেয়। এছাড়া বাড্ডায়ও সড়ক অবরোধ করে ইউআইইউর শিক্ষার্থীরা। একই দাবিতে কুড়িলে সড়কে অবস্থান নেয় এআইইউবি শিক্ষার্থীরা। সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ নেয়। এতে পুরো সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। পরে বেলা 3টার পর সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। তারা একটা প্যানেল বসাবে, তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করে একটা আমাদেরকে প্রস্তাব দিবে, একটা যৌক্তিক সমাধান দিবে। সেটা অনুযায়ী আমরা ভেবে দেখবো যে এটা কি মানা যায় কি না। আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা সমাজ তাদের সবাইকে নিয়ে সর্বোচ্চ 5% কোটা থাকবে সকল শিক্ষার্থীদের জন্য। বাকি 95% কোটা আমাদের 95% কোটা সকল সাধারণ স্টুডেন্টদের জন্য থাকবে। এটা হচ্ছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের দাবি। আমরা যত দ্রুত সম্ভব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদের সাথে সমর্থন প্রকাশ করে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে ছাত্রলীগ। স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারদের প্রতি সাফাই ও আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে সমাবেশ করেছে ছাত্রলীগ। বিকেলে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন তারা। এ সময় বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছে আন্দোলনকারীরা। স্বাধীনতা বিরোধীদের যোগসাজশে এই আন্দোলন করে তারা। ক্যাম্পাসে ক্লাস ও লেখাপড়ার পরিবেশ স্বাভাবিক রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকা পালন করার আহ্বান জানান নেতারা। আমি রাজাকার এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী স্লোগান আমরা দেখতে পাচ্ছি। আজকেও তারা উস্কানিমূলকভাবে পূর্ব পরিকল্পিতভাবে তাদের কর্মসূচি ছিল 12টার দিকে, তারা সমবেত হয়েছে 2টার দিকে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে নিকারজনকভাবে তারা হামলা চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের জোর করে তাদের মিছিলে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মী যারা কর্মসূচিতে আসার জন্য শান্তিপূর্ণভাবে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হওয়ার জন্য আসছিল, তাদের উপরে নারকীয়ভাবে হামলা চালিয়েছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তাদের উপর হামলা ও কোটা সংস্কারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলে বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে অবস্থান নেয়। এই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। আমাদের দাবি তো প্রথম থেকেই যেটা ছিল সেটাই আমাদের এক দফা দাবি। আমাদের দাবিটা কিন্তু কোনো মুহূর্তে কোনো অমূলক কোনো কিছু নয়। তো যতক্ষণ পর্যন্ত আসলে দাবিটা মানা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে এক চুলো নড়বো না।
বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সকালে ক্যাম্পাসে মিছিল করে তারা। বিভিন্ন হল থেকে প্যারিস রোডে দলে দলে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে। সরকারি চাকুরিতে কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবি শিক্ষার্থীদের। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের। আমাদের তো একদম কোটা সংস্কার করতে হবে। আমাদের যে আন্দোলন, যে কোটা বৈষম্য, যে সাধারণ শিক্ষার্থীরা যাতে মেধার ভিত্তিতে চাকরি পায়, এই জন্য আমরা রাজপথে আসছি। আমরা অন্য কোনো কারণে রাজপথে আসি না। মহান স্বাধীনতাকে কটাক্ষ ও আন্দোলনের নামে অস্থিতিশীলতার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। বিকেলে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান ছাত্রলীগ নেতারা। যে কোনো নৈরাজ্য মোকাবেলায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে থাকার ঘোষণাও দেন তারা। রোববার রাতে ক্যাম্পাসে যে অধ্যত্বপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত, এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার স্লোগান জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল। কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের মাটিতে রাজাকারের ঠাঁই নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ। পরাজিত শক্তির আস্ফালন মেনে নেওয়া হবে না। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতি রেখে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। কোটা আন্দোলনকে যৌক্তিক দাবি করে এই ইস্যুতে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কারাবন্দী যুবদল নেতা খন্দকার এনামের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ সরকার প্রধানের সংবিধান লঙ্ঘনের শামিল। দেশের সব আইন আদালত প্রধানমন্ত্রী আঁচলে বন্দী বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আদালতকে দিয়ে ইচ্ছা পূরণে কাজ করে যাচ্ছে সরকার। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবিও জানান তিনি। যৌক্তিক আন্দোলন পরিপন্থী যে কথা বলছেন এবং যে লেলিয়ে দিয়েছেন তার ছাত্রলীগকে, তার বিরুদ্ধে তারা আজকে এই কোমলমতি ছাত্ররা যারা লেখাপড়া করছে, মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা চাকরি পাওয়ার যে স্বপ্ন, এদেশের তরুণদের স্বপ্নকে আপনি হতাশায় পরিণত করেছেন। শিক্ষার্থীদের স্লোগানে স্পষ্ট, এটি কোটা আন্দোলন নয়, রাষ্ট্রবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। সেই সাথে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি ব্যবসায়ীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারেও কথা হয়েছে বলে জানান তিনি। পরে কোটা ইস্যুতে সাংবাদিকদের বলেন, গতকাল রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই আন্দোলন রাষ্ট্রবিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী ও সরকার বিরোধী। মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত 2 বাংলাদেশির মরদেহ 24 ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে নাজিরের গাঁও কাওয়ারটুকু 1253 নম্বর পিলারের কাছে 3 জনকে গুলি করা হয়। গুলিতে আহত হয়ে ফিরে আসা
নবী হোসেনের দাবি, আলী হোসেন, কাউসার আহমদ এবং তিনি গতকাল সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহ করতে যান। এ সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারান আলী ও কাউসার। আহত অবস্থায় কোনো মতে পালিয়ে আসেন তিনি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহগুলো ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নোম্যান্স ল্যান্ডে মরদেহ পাহারা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বর্ডারের পাশাপাশি যে বাড়ি তারা জঙ্গল আছে বর্ডারের সাইডে, তারা কাঠ আনতে গেছে, শুনলাম গুলি খাইছে। এটা গুল্লির শব্দ হইল, আর পরে দেখা যায় আরো 2-3 মিনিট পরে আর একটা গুল্লির শব্দ হইল। পরে একটা আমরা চিল্লানি শুনলাম, চিল্লানি শুনিয়া কুলি মানুষ লাকড়ি চাকড়ি লিয়া আর পরে জিজ্ঞা করলাম যে মানুষ রাস্তার মাঝে পানিতে ফালাই মারা। 3 জন ছিল, যে একজনে মানে গুলি খাই, যে 2 জন মারা গেছে জায়গাত, আর একজন মানে ফিরিয়ে আইছে। কোপা আমেরিকায় সর্বোচ্চ 5 গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। গ্রুপ পর্বের ম্যাচে কানাডা, চিলি ও পেরুর বিপক্ষে 3 ম্যাচেই 1টি করে গোল করেন লাউতারো। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে নিজের 4র্থ গোল করেছিলেন এই স্ট্রাইকার, আর ফাইনালে নিজের 5ম গোল পান তিনি। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। পুরো আসরে 5টি ক্লিন শিটস ছিল এমির। ফাইনাল হারলেও পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন হামেস রদ্রিগেজ। এছাড়াও কোপার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে কলম্বিয়া দল। দর্শকদের বিশৃঙ্খলায় প্রায় 1.5 ঘন্টা পর শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ। নির্ধারিত সময়ে গেট খুলে দেওয়ার পরে স্টেডিয়ামে উশৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের উপর চড়াও হতে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাঠে গড়ায় খেলা। ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে 6 জন জিতলেন গোল্ডেন বুট পুরস্কার। ওয়েফার পূর্ব ঘোষণা অনুযায়ী যৌথভাবে দেওয়া হয় এই পুরস্কার। সর্বোচ্চ 3টি গোল করে এই পুরস্কার জিতলেন স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা সহ আরও 3 জন। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লামিন ইয়ামাল। আর টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠে রদ্রির হাতে। এদিকে ফ্রান্স ফাইনালে পৌঁছাতে না পারলেও দলটির গোলরক্ষক মাইক মেইগম্যান জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পেত। সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকারের বদনাম হবে কিনা তা দেখার দরকার নেই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে সচিবদের বিবেক বুদ্ধি দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা সচিব আপনার নিজস্ব মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, সেই সব জায়গাগুলির সাথেও আপনাদের এইভাবেই একটা যোগাযোগ করে চুক্তি সম্পাদন করে প্রত্যেকের উপর যে সমস্ত দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বগুলি যথাযথভাবে পালিত হয় কিনা নিশ্চয়ই সে ব্যাপারে নজর রাখতে হবে। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, গাজায় গণহত্যার বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। সকালে গণভবনে মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। অস্ত্র উৎপাদন ও যুদ্ধক্ষেত্রে অর্থ ব্যয় না করে সে অর্থ মানবজাতির কল্যাণে ব্যয় করার আহ্বানও জানান তিনি। বলেন, যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রত্যাশা অনুযায়ী বিকশিত হয়নি। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহের কথা জানান মিশর রাষ্ট্রদূত। গ্রামীণ টেলিকমের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী 5 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এদিন ধার্য করেন। সাক্ষ্য গ্রহণের জন্য ডক্টর ইউনূস সহ 14 জন আদালতে হাজির হন। মামলার বাদীও সাক্ষ্য দিতে যান আদালতে। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে ন্যায় বিচার পাচ্ছেন না বলে দাবি করেন ডক্টর ইউনূস। অভিযোগ করেন, তাড়াহুড়ো করে বিচার শেষ করার চেষ্টা চলছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 30 মে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকিদের বিরুদ্ধে মামলা করে দুদক। কিছু একটা শিকার তো হচ্ছে তো বটেই, এটা তো পরিষ্কার। এটা প্রতিহিংসা বলেন, হিংসা বলেন, বিদ্বেষ বলেন, সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে পাচ্ছি না। আপনার সামনে যে কেস ডায়েরিটা আছে
সেইখানে তো দেখা যাচ্ছে সব মামলা আপনি 1 মাস 2 মাস 2.5 মাস পরে ডেট দিচ্ছেন। তাহলে ডক্টর ইউনূস সাহেব এমন কি ব্যাপার, তার মামলা 5 দিন 7 দিন পরে ডেট দিতে হবে? অত্যন্ত নিরীহ এবং দুদকের পক্ষ থেকে মামলা পরিচালনা করে আমরা সাক্ষী হাজির করেছি, বলেছি যে হুজুর এই অবস্থা, হুজুর যে আদেশ দিয়েছেন সেই আদেশই শিরোধার্য। চট্টগ্রামের 16 শহর স্টেশনে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য দেওয়ার অভিযোগ করেন তারা। সেই সাথে সকল শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা সংস্কারের 1 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। বিকেলে রেললাইন অবরোধ করে 3:30টায় এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন চট্টগ্রামের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বহনকারী শাটল ট্রেন আটকে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আন্দোলনের সমন্বয়ককে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়। এই নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে যায় তখন যাদের কোটা বৈষম্যের কারণে মেধাবীরা কোনো জায়গায় সুযোগ পায় না। রাফিকা আক্রমণ করছে, শাটল থেকে তুলে নিয়ে গেছে, শাটলের যে লুকমাস্টার আছে তাকে তুলে নিয়ে গেছে, শাটলের চাবি নিয়ে গেছে। আমাদের একটা প্রশাসনের কাছে জোর একটা দাবি থাকবে, যাদেরকে আটক করা হয়েছে দ্রুত যেন ওদের ছেড়ে দেওয়া হয়। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়, ককটেল বিস্ফোরণ করা হয় এবং আমাদেরকে অস্ত্র সুসজ্জিত অস্ত্র নিয়ে তারা আসেন এবং আমাদেরকে ধাওয়া করেন। কমছে নদ নদীর পানি, আরও উন্নতি হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি। তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসীদের। পানি কমলেও জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার উপরে বইছে যমুনা। বানের জল নামতে শুরু করে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের রাস্তাঘাট, কাঁচা বাড়িঘরের লণ্ডভণ্ড অবস্থা। এখনও জলমগ্ন কুড়িগ্রামের নির্মাঞ্চল। এবারের বন্যায় জেলার প্রায় 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বসতঘর থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগে কমেনি ব্রহ্মপুত্র পারে। সুপেয় পানি আর শুকনো খাবারের অভাব ভোগাচ্ছে গাইবান্ধার দুর্গতদের। বৃষ্টি কম হওয়ায় বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। তবে হাওড় ও নির্মাঞ্চলের রাস্তাঘাট, বসতঘর এখনও প্লাবিত। গরু ছাগল ছোলপল নিয়ে অনেক সমস্যা ছিল, এখন একটু পানি কমছে। কিছু যে দেয় না, এ দেখো অভাবে নোক, আমার স্বামী নেই, বিধবা মানুষ, আমরা এখন পাই না, আমাকে দেয় না তো। আমি এখানে নামিয়ে যে দুবার পানির থাকে পানি দেখে টুবু টুবু ঘরত উঠে নি আইনের থেকে চলে গেল। নারায়ণগঞ্জ সহ সারা দেশে উৎপাদন বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 8টা থেকে ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ জেলার 4.5 শতাধিক নিটিং ও কলার কারখানা এবং অর্ধলক্ষাধিক শ্রমিক কর্মচারী এই কর্মবিরতি পালন করছেন। কারখানা মালিকদের দাবি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানি নির্ভর কাঁচামালের দাম, ফ্লোর ভাড়া, শ্রমিকদের মজুরি সহ দফায় দফায় বিদ্যুতের মূল্য বাড়ানোর ফলে কারখানা চালু রাখা অসম্ভব হয়ে পড়ছে। গত 1 বছরের মধ্যে দফায় দফায় বিদ্যুৎ বিলের দাম বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে এবং আনুষঙ্গিক খরচ বাড়ছে। সেই বাড়ার কারণে আমরা কোনোভাবে ফ্যাক্টরি চালাতে পারতেছি না। আমাদের প্রত্যেক ফ্যাক্টরি লোকসানের উপর লোকসান দেবে। আজ থেকে প্রত্যেকটা নিটিং ফ্যাক্টরি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে এবং তাদের ন্যায্য দাবিটা অত্যন্ত যৌক্তিক। কাস্টমস এজেন্টদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে ঢাকা কাস্টমস হাউসের কার্যক্রম। এক্সপ্রেস পদ্ধতিতে চালান খালাসের বিধি বাতিলের দাবিতে সকাল থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। কাস্টমস হাউসের প্রধান প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশ করায় কর্মকর্তা কর্মচারীদের চলাচল বাধাগ্রস্ত হয়। সংগঠনের নেতারা চালান খালাসের নতুন বিধানকে কালো আইন হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, এতে ব্যবসা করার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে। একই সাথে কাজের সুযোগ হারাবেন প্রায় 5,000 কর্মী। রাষ্ট্রের ভালোর জন্য আমাদের আজকে এই কর্মসূচি। আমরা এয়ারপোর্টে এয়ার এক্সপ্রেসের জন্য মালামাল আসতো, আমরা ট্রেনে প্রেজেন্ট ক্লিয়ার করতাম। কেন এই কালো আইন হলো? গ্রাহক ক্ষতিগ্রস্তদের ইস্যু সময় দেরি হচ্ছে এই কাজের জন্য। সেটাই আমরা তাদেরকে অনুরোধ করেছি যে কি সরকারের যেটা নীতি বা আইন সেটি বাস্তবায়নের জন্য আমরা সবাই কাজ করছি। আপনারা আমাদের অংশ, কিন্তু আপনারা আমাদের সাথে একসাথে হয়ে সরকারের কাজটাই বা নীতিকে বাস্তবায়ন করুন। বাংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা বন্দরের সামনে সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। নেতৃবৃন্দ বলেন, এনবিআর আরোপিত ধারা 82 বাতিল করতে হবে। নেতারা বলেন, ঘোষণা অনুযায়ী পণ্য না আনলে এর দায় আমদানিকারকের। এজেন্টদের উপর দায় চাপানোর প্রবণতা ঠিক নয়। এজেন্টরা এই দায় কোনোভাবেই নেবে না। এই জন্য লাইসেন্স বাতিলের কথা বলা হচ্ছে, যা ন্যায়সঙ্গত নয়।
তারা মনে করেন এই পদ্ধতি চালু হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য আসার পরিমাণ বেড়ে যাবে, এতে রাজস্ব হারাবে সরকার, এমনকি অবৈধ পণ্যও আসতে পারে। বিক্ষোভ সমাবেশ শেষে দুপুর 12টা থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন এজেন্টরা। যতদিন পর্যন্ত আমাদের এনবিআর এর চেয়ারম্যান এই 82 ধারা বাতিল না করবে, আমাদের এই বিক্ষোভ আমরা চালিয়ে যাব। আমরা এই বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবেই এখানে বিক্ষোভ করছি। আমাদের অস্তিত্বের প্রশ্নে এসে আমরা এখন বাধ্য হয়েছি রাস্তায় বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য। হামলাকারীর কাছে কোনোভাবেই মাথা নত করবেন না ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টি কনভেনশনে অংশ নেওয়া ইস্যুতে এমন মন্তব্য করেছেন তিনি। হত্যা চেষ্টার শিকার হওয়ার পর যেন আরও আত্মবিশ্বাসী এবং সক্রিয় ডোনাল্ড ট্রাম্প আহত অবস্থাতেই পৌঁছেছেন উইসকনসিনে। এদিকে ট্রাম্পকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার বিষয়ে দলের মধ্যে কোনো ধরনের বিবাদ নেই বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির নীতি নির্ধারকরা। প্রথমে মনে করেছিলাম যে কনভেনশন 2 দিন পিছিয়ে দিব, কিন্তু পরে চিন্তা করে দেখলাম একজন হত্যাকারীর জন্য আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি না, তাই কনভেনশনে অংশ নেব। আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে কৃতজ্ঞ। এত বড় ধাক্কার পরও তিনি কনভেনশনে অংশ নেবেন। তাকে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে দলের মধ্যে কোনো ধরনের বিবাদ নেই। এই ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ। রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনকে সামনে রেখে উইসকনসিনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, এমনটাই বলেছে রাজ্য কর্তৃপক্ষ। পেনসিলভানিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় এই বাড়তি সতর্কতা কর্তৃপক্ষের। পুরো নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজানোর দাবিও জানানো হয়। এর মধ্যে অন্যতম অস্ত্র বহনের বিষয়টি। কনভেনশনের আশপাশের বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি রয়েছে। উইসকনসিন রাজ্য কর্তৃপক্ষের দাবি, অস্ত্র বহনের এই সুবিধার উপর কড়াকড়ি আরোপ করা উচিত। এদিকে আগের নিরাপত্তা পরিকল্পনাতেই স্থির থাকছে সিক্রেট সার্ভিস। রোববার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তা দায়িত্বে থাকা এক এজেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ইভেন্ট হওয়ায় সর্বোচ্চ গুরুত্বই দেওয়া হয়েছে এর নিরাপত্তা পরিকল্পনায়। জানান, প্রায় 18 মাস ধরে পরিকল্পনা করা হয়েছে কিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায় এই ইভেন্টে। এ সময় সমাবেশস্থলেও আগ্নেয়াস্ত্র বহনের বিষয়টি উঠে আসে। সিক্রেট সার্ভিস জানায়, অস্ত্র বহনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই। এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে কেবল প্রশাসন। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ইভেন্ট। সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী থাকবেন সেখানে, আরও হাই প্রোফাইল ব্যক্তিরা থাকবেন। সুতরাং আমাদের পরিকল্পনায় কোনো কমতি রাখা হয়নি। 18 মাস ধরে একটি নিশ্ছিদ্র পরিকল্পনা করা হয়েছে। আমরা আত্মবিশ্বাসী, এর চেয়ে ভালো কোনো পরিকল্পনা সম্ভব নয়। জাপানি 2 শিশু নিয়ে আপিল বিভাগের আদেশ হবে আগামী সোমবার। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালত বলেন, বাবা মা উভয়ের সন্তানকে দেখার অধিকার আছে। জাপানি মায়ের আইনজীবী জানিয়েছেন, জাপানি মা পিতার কাছে থাকা মেজো মেয়েকে কিভাবে দেখবেন, অথবা পিতা ইমরান শরীফ জাপানে থাকা বড় মেয়ের সাথে কিভাবে দেখা করবেন, সে বিষয়ে আদেশ দেবেন আদালত। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক কন্টেন্ট বা বক্তব্য দেওয়া হচ্ছে সে বিষয়েও আদেশ দেবেন আপিল বিভাগ। আদালত বলেছেন, তিনি যদি জাপান থেকে ছোট বাচ্চাকে নিয়ে বাংলাদেশে আসেন, তাহলে বাবাকে সকল খরচ বহন করতে হবে, বাংলাদেশে থাকার মেনটেনেন্স বহন করতে হবে। যে কদিন বাংলাদেশে থাকবেন এটি বাবা বহন করবেন। আর আমরা যেটা বলেছি যে আমরাও তো ছোটো মেয়েকে দেখতে চাই, আমাদেরকে ছোটো মেয়েকে দেখার সুযোগ করে দিতে হবে। যেহেতু দুটো ভিন্ন দেশ, এই জন্য কি অ্যারেঞ্জমেন্ট এটা হতে পারে এই সংক্রান্ত আগামী 22 জুলাই আদালত আদেশ দিবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে নিয়োজিত প্রশাসক কর্তৃক প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সহ 17 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্তের সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের দ্বৈত বেঞ্চ আজ এর রুল সহ আদেশ দেন। এদিকে বকেয়া পাওনা পরিশোধ, বহিষ্কৃত কর্মকর্তাদের চাকুরিতে বহাল রাখা সহ 8 দফা দাবিতে 6ষ্ঠ দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা। সকালের রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সামনে কর্মীরা অবস্থান নেয়। অভিযোগ করা হয়, আদালতের রায় থাকা সত্ত্বেও কর্মীদের বিভিন্ন বকেয়া পরিশোধ করা হচ্ছে না।
দেশে অবৈধ ফার্মেসি অনেক, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক প্রয়োগে দিন দিন ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শামুন্তলাল সেন। ড্রাগের ডিজিকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের স্বাস্থ্য বিষয়ক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্রেসক্রিপশন সিস্টেম ও হেলথ ইন্স্যুরেন্স করার চেষ্টা করছে সরকার। মন্ত্রী জানান, দেশে জেলা উপজেলা ক্যান্সার, কিডনি, বার্ন হসপিটাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাজেট যথাযথ ব্যবহার করা হচ্ছে না বা যাচ্ছে না। স্বাস্থ্য খাতে যা বরাদ্দ তা দিয়ে অনেক কিছু সম্ভব বলেও মন্তব্য করেন মন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা যদি আমি নিশ্চিত করতে না পারি, আমি যতই ঢাকা শহরে বসে বড় বড় লেকচার দিই, কোনো লাভ হবে না। কারণ আপনারা যদি গ্রামে যান, গিয়ে দেখেন বা গন্তসত্তা মায়েদের কি অবস্থা, এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। ওই জায়গায় আমার এখন টার্গেট, আমি ওইগুলোকে ঠিক করব আগে, তারপরে ঢাকা শহর কিংবা অন্য কিছু তা চিন্তা করব। সিরাজগঞ্জের হাটিকুমরুলে পালিয়ে যাওয়া আসামি ধরতে গিয়ে পানিতে ডুবে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সুপার জানান, ৩ জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে ডাকাতির মামলায় নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়। সকালে আসামিকে নিয়ে লুট হওয়া মালামাল উদ্ধারে যায় পুলিশ। সে সময় গাড়ি থেকে খালে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে নাজমুল। দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম আসামিকে ধরতে খালের পানিতে ঝাঁপ দেন। নাজমুল সাঁতার দিয়ে পালিয়ে যায়, তবে পুলিশ সদস্য রেজাউল পানিতে ডুবে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। সে হাঁটু পানিতে পৌঁছানোর পরে কিন্তু সে আবার উঠে 2 কদম হাঁটার পরে ওখানে আবার পড়ে যায়। মোস্ট প্রবাবলি সাঁতরানোর পরে সে হার্ট অ্যাটাক, তার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গেছিল সম্ভবত, সেই কারণে সে মারা যায়। এটা মূলত তারপর ডাক্তারি রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা বলতে পারবো যে আসলে কজ অফ ডেথ আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সহদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলায়। নিজেরা দেশ বিদেশে ভ্রমণ ও বিলাসী জীবনযাপন করলেও আর্থিক অবস্থার পরিবর্তনের কোনো কিছুই বুঝতে দেয়নি পরিবার ও এলাকাবাসীকে। বাবা শাহেদ আলী ময়মনসিংহ শহরে ওয়েল্ডিংয়ের দোকান চালান, থাকেন আত্মীয়ের বাসায়। জানতেন ছেলেরা ঢাকায় ব্যবসা করে, তবে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি খবরে হতবাক বাবা সহ স্থানীয়রা। এলাকাবাসী জানত 2 ভাই ঢাকায় ব্যবসা করেন। সরকারি কর্ম কমিশন, পিএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িয়ে গ্রেফতার হওয়ায় হিসাব মিলছে না গ্রামবাসীর। বছর 10 আগে গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমান সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন। প্রশ্নবাসের সাথে তারা জড়িত, এখানে দেখেন তারা জড়িত কিনা জানি না। এরম ধরনের কাজের মধ্যে জড়িত, এটা আমগর হুইন নেই, অবাক লাগে। বিসিএস প্রশ্ন ফাঁস এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা। যদি প্রকৃত মেধার এতে বিপর্যয় ঘটতেছে, যদি সাকোয়াত আর সাইম প্রকৃত দোষী হয়, তাদের শাস্তি হবে, এটা আমরা সবাই চাই। আমার ধারণা এই কর্মকাণ্ডে তারা জড়িত পারে না, তাতে এরা ব্যবসা যাতে যে উন্নত করতেছে, যে যেগুলো ক্ষতিগ্রস্ত করা যায় এর জন্য এরা চক্রান্ত। বড় বড় প্রজেক্টের যে কাজগুলো আছে এরা কাজ করে আর কি, মেশিন বসাই দেয় আর কি। রাজধানী ডেমরায় স্বর্ণের দোকানের সামনে মালিককে কুপিয়ে টাকা ও স্বর্ণের ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এই সময় বোমা বিস্ফোরণ ও অস্ত্রের আঘাতে অন্তত 10 জন আহত হয়। ডেমরা থানার আলামিন রোডে ফারহিন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানের সামনে এর মালিককে কোপায় সন্ত্রাসীরা, ছিনিয়ে নেয় স্বর্ণ ও টাকার ব্যাগ। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করে যাওয়ার সময়ই হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় দোকান মালিক মনিরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার সাথে থাকা স্বর্ণ ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা সে সময় একজনকে আটক করলে বাকি সদস্যরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া বোমা ও অস্ত্রের আঘাতে আহত হয় 10 জন। পুলিশ জানায়, রাত 11টার দিকে 2টি মোটরসাইকেলে করে 6 জন দুর্বৃত্ত হামলা চালায়। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দোকান বন্ধ করে স্বর্ণ গয়না সব নিয়ে ব্যাগে সে বাড়িতে যাবে আর কি, সেই সময় তাকে অ্যাটাক করা হয়েছে। অ্যাটাক করার সময় সাথে সাথে তার পায়ে একটা গুলি করে এবং কাঁধে একটা কোপ মারে। তাদের একটা লোক যখন ধরা খায়, তারা ছুটে নেওয়ার জন্য আবার এখানে পরপর 2টা বোমা হামলা হয়। এখানে আমাদের এলাকার প্রায় 10 থেকে 12 জন খুব গুরুতর আহত অবস্থায় আমাদের ঢাকা মেডিকেলে এখন ভর্তি আছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12:30টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন। বক্তারা বলেন, প্রয়াত নুরুল ইসলাম একজন সফল শিল্পোদ্যোক্তাই ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক।
দেশ মাতৃকার জন্য তিনি জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেন। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি দেশ গঠনে আত্মনিয়োগ করেন, গড়ে তোলেন নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। পরে দোয়া ও মিলাদ মাহফিলে প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল পেতে ব্যর্থ হওয়ার পর এবার ভারতের বিধানসভার উপনির্বাচনেও বিরোধীদের কাছে ধরাশায়ী হল বিজেপি। 7 রাজ্যের 13 আসনে মাত্র 2টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর দল। পশ্চিমবঙ্গের উপনির্বাচনেও মমতার দলের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। পশ্চিমবঙ্গের 4 আসনে হেরেছে তারা, যার 3টি আসন আগে বিজেপির দখলেই ছিল। বিপরীতে 10টি আসন গেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের দখলে। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। ইসরায়েলি আগ্রাসনে আরও একটি বিভীষিকাময় দিনের অভিজ্ঞতা হলো গাজার বাসিন্দাদের। গাজা জুড়ে বিভিন্ন স্থানে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় উপত্যকায় অন্তত 80 জনের প্রাণ গেছে, আহত আরও 216 ফিলিস্তিনি। নুজাইরাত শরণার্থী শিবিরে নেতানিয়াহু প্রশাসনের ছোড়া মিসাইলে প্রাণ গেছে কমপক্ষে 17 ফিলিস্তিনির। গুরুতর আহত হয়েছেন আরও 80 জন। মধ্য গাজার আজ জাউদা শহরেও চালানো হয়েছে ব্যাপক হামলা, প্রাণ গেছে একজনের। মাঘাজি শরণার্থী শিবিরেও চালানো হয়েছে আগ্রাসন, প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে এক শিশুও। ভয়াবহ হামলা হয়েছে রাফা, খান ইউনিস সহ অন্যান্য অঞ্চলেও। ইউক্রেনে ব্যাপক ক্ষমতাসম্পন্ন বোমা ফ্যাব ব্যবহারের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের স্থানীয় কিছু গণমাধ্যম জানায় ফাদার অফ অল বম্ব খ্যাত এই বোমা ব্যবহার করছে রাশিয়া। গণবিধ্বংসী এই মারণাস্ত্রের ওজন 3000 কেজি। সম্প্রতি এক ভিডিও ফুটেজে দেখা যায় খার্কিভের এক হাসপাতাল গুড়িয়ে দেওয়ার ভয়াবহ দৃশ্য। সেখানে নিক্ষেপ করা হয়েছে শক্তিশালী এই বোমা। এর আগেও কুপিয়ানস্ক শহরে একই ধরনের বোমা নিক্ষেপের অভিযোগ করে কিয়েভ, যদিও এই দাবিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা মস্কো এখনও এই বোমা ব্যবহারের বিষয়ে কিছু জানায়নি। মেধাভিত্তিক দেশ গড়তে জাতীয় ঐক্য দরকার। অনির্বাচিত সরকারের পক্ষে তা সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজু কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, কোটার ন্যায়সম্মত সমাধান চায় মানুষ, লাঠিপেটা করে এর সমাধান হবে না। এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেওয়া হয়। নতুন প্রজন্মের কাছে তা এখন স্পষ্ট। সেজন্য শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছে, এমন মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে তাদের প্রতিবাদটা কিন্তু একটা গোষ্ঠীর বিরুদ্ধে। দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে না, দেশ সকলের জন্য। সুতরাং তাদের দাবির যৌক্তিকতার পরিপ্রেক্ষিতে তারা সফলভাবে আন্দোলন করছে। সকলেই কিন্তু আজকে একটা ন্যায়সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে। সেটা না করে যদি আপনি লাঠিপেটা করেন, আপনি যদি মিথ্যা মামলা দেন, তাহলে সেটার সমাধান পাওয়ার কোনো সুযোগ নাই। প্রায় 40 কোটি টাকা মূল্যের 4 কেজি কোকেন সহ চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়েছেন বাহামার এক নারী। সকালে বিমানবন্দরে এপিবিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে স্টালিয়া সান্তেই নামের ওই নারী যাত্রীকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত স্টালিয়া বাহামা থেকে প্রথমে ব্রাজিলের সাও পাওলো যান, পরে সেখান থেকে 12 জুলাই এমিরেটসের ফ্লাইটে দুবাই যান। 13 জুলাই দুবাই ট্রানজিট হয়ে ফ্লাই দুবাইয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদ পেয়ে এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন তিনি। আজ ব্যাগেজ নিয়ে চলাচলের সময় তল্লাশি করে কোকেন সহ আটক করা হয় তাকে। তবে চালানটির গন্তব্য কোথায়, নেপথ্যে কারা, তা এখনও জানা যায়নি। তো সব কিছু মিলে আমরা এখন যেহেতু তদন্ত একটা চলছে এবং ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের যাতে আমরা ধরতে পারি, এই নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আজকে উনি যখন এই লাগেজটি সংগ্রহের জন্য এয়ারপোর্টে আসেন,
তো ওনাকে আমরা ফলো করতে থাকি। উনি যখন কাস্টম চ্যানেল অতিক্রম করেন তখন তাকে আমরা চ্যালেঞ্জ করি। আছে যে রিকভারিটা হয়েছে সেই রিকভারিটার পরে আমরা আর কি পেতে পারি, আমরা আরও কি ফলো আপ মিশনে যেতে পারি, কি অপারেশন করতে পারি, সেই ব্যাপারেও আমরা চিন্তাভাবনা করতে। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে থাইল্যান্ডের রেনাং বন্দরে সরাসরি জাহাজ চলাচল শুরুর তোড়জোড় চলছে। থাই সরকারের প্রতিনিধি দল আজ বন্দর পরিদর্শন করে সবুজ সংকেত দিয়েছে। ফলে 3 বছর আগে সমঝোতা চুক্তি বাস্তবায়নে এবার আশাবাদী বন্দর কর্তৃপক্ষ। এতে আমদানি রপ্তানি, পণ্য পরিবহন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে বলছে উভয় পক্ষই। It's very important for all the bilateral trade that's going to be taking place, and also we like to see a connection between Chittagong and Ranong port, so that we'll have clear. থাইল্যান্ডে যে পোর্টগুলো বাংলাদেশের পোর্টের সাথে ডাইরেক্ট শিপিং এবং কোস্টাল শিপিং বিষয়ে তারা অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে। আমরা আগ্রহ প্রকাশ করেছি যে এটা করলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বিপাক্ষিক বাণিজ্য আরও অনেক বাড়বে। কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের 4 ঘন্টা পরও উদ্ধার করা যায়নি। দুপুর 1টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক রাহাত ঢাকার কামরাঙ্গীচর এলাকার বাসিন্দা। পুলিশ জানায় দুপুর 1:45 দিকে 4 বন্ধু সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে ডুবে যায় রাহাত। এরপর বন্ধুদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজির পরও এখনও মেলেনি রাহাতের মরদেহ। এবারে বন্যায় ভেসে গেছে টাঙ্গাইল অঞ্চলের কৃষকের স্বপ্ন। তলিয়ে গেছে যমুনা পাড়ের ধান ক্ষেত, নষ্ট হয়েছে আউশের বীজতলা, শাকসবজির জমিও এখন পানির নিচে। সব মিলিয়ে নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। কপালে দুশ্চিন্তার ভাঁজ। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকের পাশে থাকবে সরকার। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, পাবেন সহায়তাও। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা প্রশাসক। একই সঙ্গে সরকারি বেসরকারিভাবে শুকনো রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। বানের পানি নেমে যাওয়ার সাথে সাথেই কৃষিক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত কৃষক। শাকসবজি আছিল, নিচে শাক আছিল, উপরে দম্বা আছিল, তারপরে কুমুর আছিল, এই না সব বন্যায় তলায় ডুবে গেছে। আমার হসা খাতে আছে, কুমুর গাছ, দম্বা গাছ, ঢেঁড়স মেরস সব গেছে। 30 মানে পাটনা ছিলাম, ধান খাইতে তলাই গেছে। আমাদের এই এলাকার ভিতরে যদি ওই বাঁধের সিস্টেম থাকতো তাহলে তারা এত তলাইতে পারতো না। দিনাজপুরে হিলিতে নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে 3টে হোটেল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি দোকানকে জরিমানা করা হয়েছে। দুপুরে হিলি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে এসব জরিমানা আদায় করা হয়। এ সময় 4টি প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছিল, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করছিল এবং আরও বেশ কিছু অসঙ্গতি পেয়েছি। আমরা তাদেরকে সতর্ক করেছি। রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা যে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বেশ কিছুটা অভাব দেখেছি। আমরা আজকে হাকিমপুর বাজারের বিভিন্ন দোকান প্রতিষ্ঠান মনিটর করেছি। এর মধ্যে ঔষধের দোকান এবং হোটেলগুলোতে আমরা এখানে আজকে যে অনিয়ম পেয়েছি সেই অনিয়মের ভিত্তিতে এদেরকে জরিমানা করা হয়। পবিত্র মহরম মাসে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে চলছে 5 দিন ব্যাপী শোকাদাহে কারবালা মাহফিল। নগরীর হামজারবাগ এলাকায় গাউসিয়া হক ভান্ডারী খানকা শরীফ আয়োজিত মাহফিলের 3য় দিনে আলোচনা সভায় বক্তারা বলেন, কারবালার ময়দানে সেই ঘটনা থেকে সর্বোচ্চ ত্যাগের শিক্ষা দেয়। সম্প্রীতি বজায় রেখে উন্নত সমাজ গঠনে সবাইকে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা। সভা শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জানান, দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামাবাদে হওয়া সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, পিটিআই এর অস্তিত্ব থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। পাকিস্তান ও পিটিআই সহাবস্থান করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী জানান, পাশাপাশি পিটিআইকে পার্লামেন্টের সংরক্ষিত আসন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করবে সরকার। পাকিস্তানের পার্লামেন্টে বর্তমানে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পিটিআই এর।
ফ্রান্সে জমকালো আয়োজনে পালিত হলো বাস্তিল দিবস। রোববার এই উপলক্ষে রাজধানী প্যারিসে আয়োজন করা হয় বর্ণিল আতশবাজির, এর পাশাপাশি হয় ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনী। চলতি বছর অলিম্পিক গেমসের আয়োজক ফ্রান্স, তাই আইফেল টাওয়ার সংলগ্ন ড্রোন ডিসপ্লেতে ফুটিয়ে তোলা হয় অলিম্পিকের লোগো ও নানা ধরনের অবয়ব। ফরাসি বিপ্লব চলাকালীন 1789 সালে বাস্তিল দুর্গের পতন হয়, ভেঙে ফেলে বিপ্লবীরা। তারই স্মরণে প্রতি বছর মহাসমারোহে উদযাপন হয় দিনটি। ইসরায়েলি আগ্রাসনের মাঝেই প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন ফিলিস্তিন খেলোয়াড়রা। এবারের আয়োজনে ফিলিস্তিন থেকে প্রতিনিধিত্ব করবেন 8 সাহসী খেলোয়াড়। অংশ নেবেন সাঁতার, আর্চারি, তায়কোয়ান্দো, জুডো ও বক্সিং প্রতিযোগিতা। অনুষ্ঠানে অলিম্পিক কমিটির প্রধান জিব্রিল রাজুব জানান, গাজায় এখন পর্যন্ত 4 শতাধিক অ্যাথলেটস প্রাণ হারিয়েছেন। প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে এমনটিও জানান তিনি। তবে চলমান ইসরায়েলি বর্বরতার মাঝেই অলিম্পিকে যোগ দেবেন তারা। বিশ্ববাসীর কাছে গাজার বাসিন্দাদের অসহায়ত্বের কথা তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।